শেখ হাসিনার বিচার দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ। দেশে ফিরিয়ে বিচার সহ গণহত্যার দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলার দাবি। ভারতে বসে দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছেন শেখ হাসিনা। ডক্টর ইউনূসের সঙ্গে বৈঠকের পর মির্জা ফখরুল 25 সচিবের সঙ্গে বৈঠকে সড়ক ও রেলপথ চালুর সিদ্ধান্ত। ইন্টারনেট সেবা বন্ধের ঘটনায় পলকসহ যাদের বিরুদ্ধে জড়িত থাকার প্রমাণ মিলবে বিচার হবে জানালেন উপদেষ্টা। বিনিয়োগ হারানো স্টার্টআপগুলো পুনরায় চালুর চেষ্টা। এবং কর্মবিরতি প্রত্যাহার করে কাজে ফিরছে পুলিশ, ট্রাফিক ব্যবস্থাপনায়ও যোগদান। থানার কার্যক্রম স্বাভাবিক হলে ব্যারাকে ফিরবে সেনাবাহিনী জানালেন সেনাপ্রধান। সময় সংবাদের সঙ্গে আছি আমি শায়লা রহমান ইমা। আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টাকারীদের পরিণতিও শেখ হাসিনার মতো হবে এমন হুঁশিয়ারি দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন সমন্বয়করা। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে বিচার সহ গণহত্যার দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলার দাবি জানান তারা। আবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে শিক্ষার্থীরা, তবে এবারের জমায়েত আন্দোলনে সহযোদ্ধাদের হত্যার বিচার দাবিতে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সমন্বয়করা। ছাত্র জনতাকে হত্যাকাণ্ডের নির্দেশদাতা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে বিচারের পাশাপাশি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলার দাবি জানান তারা। যতবার এই আশঙ্কা হোক, আমরা ঐক্যবদ্ধভাবে সকল কু দমন করব। ছাত্র জনতার ত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতার বিরুদ্ধে ষড়যন্ত্র থেমে নেই জানিয়ে প্রতিবিপ্লবের অপচেষ্টা করলে তাদের পরিণতিও শেখ হাসিনার মতো হবে বলে হুঁশিয়ারি দেন সমন্বয়করা। যারা স্বৈরাচারকে পুনর্বাসন করতে চায়, যারা খুনি হাসিনাকে পুনর্বাসনের মতো বক্তব্য দিতে চায়, আমরা ছাত্র জনতা যেভাবে তাদেরকে উপদেষ্টা বানিয়েছি ঠিক একইভাবে গদি থেকে ছুড়ে নামাতে আমরা দ্বিধা করব। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করেন শিক্ষার্থীরা। এর আগে সকালে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে রাষ্ট্র সংস্কারের 7 দফা দাবিতে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। তাসনিয়া নিশাত, মিম, সময় সংবাদ, ঢাকা। এর আগে দলকে নষ্ট না করে পুনর্গঠনে মনোযোগী হতে আওয়ামী লীগ নেতাকর্মীদের পরামর্শ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বিশৃঙ্খলা বা প্রতিবিপ্লব করতে গেলে পরিণতি ভালো হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। এছাড়া 7 দিনের মধ্যে থানায় অবৈধ অস্ত্র জমা না দিলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান উপদেষ্টা। নেক্সট সোমবারের মধ্যে ওয়েপন ফেরত আসতে হবে, আর যদি না আসে, আমরা ওয়েপন হান্টে যদি কাউকে পাই তাহলে তার বিরুদ্ধে 2টো চার্জ লাগবে, এবং আমি জানি না এটা যাবজ্জীবন হবে কী হবে বলতে পারবো না। নিজেরা না দেন, কারোর মাধ্যমে দেন, না হলে আমরা হান্টিং শুরু করব। গণমাধ্যমের সঙ্গে আলাপকালে সদ্য ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগ নিয়েও মন্তব্য করেন সাখাওয়াত হোসেন। এদেশের পাবলিক এখনও আপনাদের গ্রহণ করতে আসেনি। আমি বরং মনে করি আপনারা আপনাদের পার্টি রিঅর্গানাইজ করেন। এই পার্টির অনেক অবদান আছে বাংলাদেশে, এটা আমরা ডিনাই করতে পারি না। অনুরোধ করছি, প্ররোচনায় আসেন না। এদিকে দুপুরে সচিবালয়ে হিন্দু মহাজোটের নেতারা সাক্ষাৎ করেন স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে। এ সময় হিন্দুদের বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগের বিষয়ে তাদের দেয়া সব দাবি মন্ত্রিসভার বৈঠকে আলোচনা করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন উপদেষ্টা। এছাড়া আগামী দুর্গাপূজায় অন্তত 3 দিন ছুটি দেওয়ার দাবি বিবেচনায় নেওয়া হবে বলেও জানান তিনি। দাবি দেওয়া যতগুলো দিয়েছেন সেইগুলো নিয়ে আমরা আমাদের ক্যাবিনেট মিটিং যখন হবে আলোচনা করব। আসন্ন জন্মাষ্টমী উপলক্ষে সারা দেশে নিশ্চিদ্র নিরাপত্তা নেওয়া হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। আমার কি অ্যাকশন নেব সেটা বলে দিলাম। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। ভারতে বসে দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছেন শেখ হাসিনা এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছাত্র জনতার গণ অভ্যুত্থান ও অন্তর্বর্তী সরকারকে বিতর্কিত করার চক্রান্ত চলছে বলে দাবি তার। বিকেলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে একথা বলেন বিএনপি মহাসচিব। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের আমন্ত্রণে তার রাষ্ট্রীয় বাসভবন যমুনায় আসেন বিএনপির প্রতিনিধি দল। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলটির প্রায় সব স্থায়ী কমিটির সদস্যরাই উপস্থিত হন যমুনায়।
সোমবার বিকেল 4:45 থেকে 4:45 পর্যন্ত চলে বৈঠক। পরে গণমাধ্যমের সাথে কথা বলেন মির্জা ফখরুল। অভিযোগ করেন আওয়ামী লীগ প্রধান এখনও দেশের বাইরে থেকে দেশবিরোধী ষড়যন্ত্র করছে। বর্তমান সরকার ও ছাত্র জনতার আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করতে চক্রান্ত চলছে বলেও দাবি বিএনপি মহাসচিবের। সেই মহলটি যারা বাংলাদেশের অধিকারকে হরণ করে নিয়েছিল তারা আবার এখান থেকে পালিয়ে গিয়ে ভারতে অবস্থান নিয়ে সেখান থেকে বাংলাদেশের যে বিজয় অর্জন হয়েছে জনগণের সেই বিজয়কে নস্যাৎ করার জন্য আবার চক্রান্ত শুরু করেছে। মাইনরিটির ওপরে অত্যাচার নির্যাতনের যে একটা গল্প ফাঁদা হয়েছে সেই গল্পটা পুরোপুরিভাবে উদ্দেশ্যমূলক এবং বাংলাদেশকে মেলাইন করা, এই সরকারকে মেলাইন করা, ছাত্র জনতার আন্দোলনকে একেবারে নস্যাৎ করে দেওয়ার আরেকটি চক্রান্ত। যে সরকারের অবশ্যই এই সকল রাজনৈতিক দলের সঙ্গে কথা বলবেন, কিন্তু কোনো হত্যাকারীর সঙ্গে নয়। স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, ছোটখাটো বিষয় নয়, রাষ্ট্র সংস্কারে গুরুত্বপূর্ণ ইস্যুগুলোকে সামনে নিয়ে কাজ করতে সরকারকে আহ্বান জানিয়েছেন তারা। মাননীয় প্রধান উপদেষ্টা এবং তার উপদেষ্টা মণ্ডলী খুব দ্রুততম সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো ওনারা নিতে পারবেন বলে আমাদের বিশ্বাস আছে এবং তারা নিবেনও। বিকেল 5টায় প্রধান উপদেষ্টার আমন্ত্রণে বৈঠক করতে আসেন জামায়াতে ইসলামীর প্রতিনিধি দল। 11 সদস্যের দলটির নেতৃত্ব দেন আমির ডাক্তার শফিকুর রহমান। পরে গণমাধ্যমে কথা বলেন তিনি। সরকারকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়ে শফিকুর রহমান অভিযোগ করেন জামায়াতকে জড়িয়ে ভারত থেকে দেশবিরোধী ষড়যন্ত্র চলছে। দল নিষিদ্ধ ও তা প্রত্যাহারের বিষয়েও কথা বলেন জামায়াতে আমির। কেউ আমাদেরকে নিষিদ্ধ করে দিলই বলে আমরা নিষিদ্ধ হয়ে গেলাম, এটা আমরা মনে করি না। কারণ শেষের দিকে সরকার এমন অনেক ভুল কাজ করেছে যেটার মাসুল হয়তো এই দেশবাসীকে দিতে হবে, সরকারকে তো দিতেই হবে, এটার বুঝাই দেশবাসীকেও টানতে হবে। পরে গণ অধিকার পরিষদ সহ কয়েকটি রাজনৈতিক দল ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে তার রাষ্ট্রীয় বাসভবনে বৈঠক করেছে। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশের পরিস্থিতিতে বাইরের কারো হাত নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। গণঅভ্যুত্থানের মুখে পদত্যাগ করে শেখ হাসিনা ভারতে অবস্থান করলেও দেশটির সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কে কোনো সমস্যা হবে না। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় দেশের চলমান পরিস্থিতি নিয়ে কূটনীতিকদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কথা বলেছেন উপদেষ্টা। কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থী সহ সাধারণ মানুষ নিহতের ঘটনার পর পরিস্থিতি নিয়ে বিদেশি কূটনীতিকদের ব্রিফ করতে তৎপরতা শুরু হয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের, যার সারবস্তু ছিল বিএনপি, জামায়াত এবং সাম্প্রদায়িক গোষ্ঠী ছাত্রদের আন্দোলনে ঢুকে দেশের পরিস্থিতি অস্থিতিশীল করছে। ছাত্র হত্যার বিষয়েও নানা ষড়যন্ত্র তত্ত্ব উপস্থাপন করা হয় বিদেশিদের কাছে। গণঅভ্যুত্থানে সরকার পতনের পর আবারও কূটনীতিকদের বর্তমান পরিস্থিতি জানাতে ব্রিফিংয়ের আয়োজন। তবে এবারের বক্তব্য একেবারে ভিন্ন। সোমবার বিকেলে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, রাশিয়া, ভারতসহ বিভিন্ন দেশের কূটনীতিকদের সামনে পররাষ্ট্র উপদেষ্টা গণঅভ্যুত্থানকে উল্লেখ করলেন দেশের দ্বিতীয় স্বাধীনতা হিসেবে। নতুন সরকারকে স্বাগত জানিয়ে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন কয়েকটি দেশের রাষ্ট্রদূত। Relations between Russia and Bangladesh will continue for many years. We don't interfere in any others' internal affairs. For me, the most important thing was that they will now listen to the voice of the young people. কূটনীতিকদের ব্রিফিং শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন উপদেষ্টা তৌহিদ হোসেন। জানান, বাংলাদেশের মানবাধিকার নিয়ে অনেক দেশের পর্যবেক্ষণ আছে। আগামী দিনে এ বিষয়ে গুরুত্ব দেবে বর্তমান সরকার। একজন রাষ্ট্রদূত বলেছেন যে ইউথরা এত ইয়াং লোকজন এত বড় একটা কাজ করলো, আমরা আশা করব যে আগামীতে যে এমনকি যে নির্বাচিত প্রতিনিধিরা আসবে তাদের মধ্যে যেন ইয়াং লোকজন আসে। অভ্যুত্থানের পর ভারতের সঙ্গে কূটনীতিক সম্পর্কের টানাপোড়েন নিয়ে আলোচনা চলছে। উপদেষ্টা জানালেন, শেখ হাসিনা ভারতে থাকলেও দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কে কোনো সমস্যা হবে না। একজন যদি কোনো এক দেশে গিয়ে থাকে তাতে করে সেই দেশের সাথে সম্পর্ক নষ্ট হবে কেন? খুব দ্রুতই বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি স্থিতিশীল হবে বলেও আশা প্রকাশ করেন বিদেশি রাষ্ট্রদূতরা। সেটাও আমি তাদেরকে বলেছি। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা। ইন্টারনেট সেবা বন্ধের ঘটনায় সাবেক প্রতিমন্ত্রী পলক সহ যাদের বিরুদ্ধে জড়িত থাকার প্রমাণ মিলবে তাদেরই বিচার করার ঘোষণা দিয়েছেন তথ্য প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনি বলেন, ইন্টারনেট বন্ধ সংক্রান্ত প্রতিবেদন আজই জমা দেবে তদন্ত কমিটি। এ সময় বিনিয়োগ হারানো 10 মিনিট স্কুল সহ ছাত্র আন্দোলনের সংহতি জানানো স্টার্টআপগুলোতে পুনরায় বিনিয়োগ অব্যাহত রাখার বিষয়টি বিবেচনা করা হচ্ছে বলেও জানান উপদেষ্টা। ছাত্র আন্দোলনের সময় গত মাসে হঠাৎ করেই মোবাইল ও ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ করে দেয় তৎকালীন সরকার। 5 দিন পর ব্রডব্যান্ড চালু হলেও মোবাইল ইন্টারনেট বন্ধ থাকে 11 দিন। আন্দোলনের তীব্রতার মুখে এরপর আরও 2 দফায় সীমিত হয় ইন্টারনেট পরিষেবা।
অন্তর্বর্তী সরকারের তথ্য প্রযুক্তি উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম কর্মদিবসেই ইন্টারনেট শাটডাউনের কারণ খুঁজে বের করার ঘোষণা দিয়েছিলেন নাহিদ ইসলাম। সোমবার আগারগাঁওয়ে আইসিটি দপ্তরে কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষেও জানালেন এর সঙ্গে জড়িত সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক সহ বাকিদেরও বিচারের আওতায় আনা হবে। 24 ঘন্টা সময় দিয়েছি। এটার উপর নির্ভর করে হয়তো পুনরায় তো যদি তদন্ত করা লাগে বিস্তারিতভাবে সেটি করা হবে এবং অবশ্যই এই প্রক্রিয়ায় সরকারের লোক, মন্ত্রী বা অন্য কোনো সংস্থার লোক যদি যুক্ত হয় তাদের বিরুদ্ধে অবশ্যই বিচার করা হবে। এদিকে ছাত্র আন্দোলনে সংহতি জানিয়ে সরকারি বিনিয়োগ হারায় অনলাইন শিক্ষা প্রতিষ্ঠান 10 মিনিট স্কুল। উপদেষ্টা জানালেন বিনিয়োগ অব্যাহত রাখার বিষয়টিও পুনর্বিবেচনা করা হচ্ছে। স্টার্টআপ যারা আন্দোলনের পক্ষে, শিক্ষার্থীদের পক্ষে অবস্থান নিয়েছিল তাদের প্রতি বিরূপ আচরণ করা হয়েছে, তাদের বিনিয়োগ বন্ধ করে দেওয়া হয়েছিল ওই সময়টিতে এবং খুবই স্বৈরতান্ত্রিকভাবে এই কাজটি করা হয়েছিল ওই সময় যিনি মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। আমরা এই বিষয়টি নিন্দা জানিয়েছি এবং দ্রুত সময়ের মধ্যেই তাদের সাথে যোগাযোগ করা এবং তাদের সাথে পুনরায় সরকারের যে একত্রে কাজ করার যে প্রক্রিয়া ছিল সেটি চালু করা হবে। এ সময় সাইবার নিরাপত্তা আইনের বিতর্কিত ধারাগুলো পুনর্বিবেচনা করা হবে বলেও জানান নাহিদ ইসলাম। আইসিটি বিভাগের প্রকল্পে অনিয়ম ও দুর্নীতি হলে জিরো টলারেন্স নীতিমালার ঘোষণাও তার। এই সকল দুর্নীতি এবং লুটপাট এটা অবশ্যই তদন্ত করা হবে। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। পদত্যাগ করেছেন বাংলাদেশ ব্যাংকের 2 ডেপুটি গভর্নর সহ 4 কর্মকর্তা। তাদের মধ্যে আছেন ডেপুটি গভর্নর কাজী সাইদুর রহমান এবং খুরশিদ আলম। এছাড়া পদত্যাগ করেছেন পলিসি অ্যাডভাইজার আবু ফারা নাসের ও বিএফআইইউ এর প্রধান মাসুদ বিশ্বাস। সকালে কেন্দ্রীয় ব্যাংকের সামনে অবস্থান নেন রেলের দুর্নীতি নিয়ে আন্দোলন করে আলোচিত মহিউদ্দিন রনি। এ সময় ব্যাংক খাত ধ্বংসে জড়িতদের পদত্যাগ সহ বেক্সিমকো গ্রুপের কর্ণধার সালমান এফ রহমানের বিরুদ্ধে ইডিএফ ফান্ড থেকে $30 মিলিয়ন হাতিয়ে নেয়ার অভিযোগ করেন তিনি। একদিকে রাজনৈতিক সদিচ্ছার অভাব, অন্যদিকে কেন্দ্রীয় ব্যাংকের অনিয়মের কারণেই ব্যাংক খাতের মেরুদণ্ড ভেঙে গেছে। ব্যাংক থেকে লোপাট ও দেশ থেকে পাচার হয়েছে কয়েক লাখ কোটি টাকা। অবস্থার উত্তরণে প্রাতিষ্ঠানিক কাঠামো সংস্কার, বাণিজ্যিক ব্যাংকগুলো শক্তিশালী করা এবং কমিশন গঠনের দাবি সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির। ব্যাংকিং খাতের সুশাসন ফিরিয়ে আনা শীর্ষক সেমিনারে এসব বিষয় তুলে ধরেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। 2007 থেকে 14 বছরে সর্বনিম্ন $47 বিলিয়ন পাচার হয়েছে দেশ থেকে। বর্তমানে যা হয়েছে দ্বিগুণেরও বেশি। 2009 থেকে 2024 15 বছরে 22,000 কোটি টাকার খেলাপি দাঁড়িয়েছে 1,82,000 কোটিতে। আর্থিক প্রতিষ্ঠানের এমন তথ্যই তুলে ধরল বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। সোমবার ব্যাংকিং খাতে সুশাসন ফিরিয়ে আনা শীর্ষক সেমিনারে সিপিডি অবস্থার উত্তরণে বিভিন্ন বিষয় তুলে ধরে। বলা হয়, বাংলাদেশ ব্যাংক নিজস্ব ক্ষমতা প্রয়োগ না করে স্বার্থান্বেষীদের সুবিধা দিতেই ব্যাংক ও অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। একাধিকবার ঋণ পুনর্তফসিল বন্ধ ও স্বাধীন ব্যাংকিং কমিশন গঠন জরুরি বলেও মত গবেষকদের। 2009 সালে যেটা কিনা 22,481 কোটি টাকা ছিল, এখন মার্চ 2024 এসে 1,82,295 কোটি টাকা দাঁড়িয়েছে। এই যে অনিয়ম, নিয়মের ব্যত্যয়, এটারই বহিঃপ্রকাশ। ব্যক্তি বা প্রতিষ্ঠান ভিত্তিক পুঁজিবাজার গড়ে উঠতে পারে না বলেও সেমিনারে জানানো হয় সিপিডির পক্ষ থেকে। দাবি জানানো হয় ব্যাংকের মতো পুঁজিবাজার ও বিমা খাতে সংস্কারের। পুঁজিবাজারের একেবারে প্রশাসক থেকে শুরু করে সেটা অপারেশন পর্যন্ত এটার বিস্তৃতি আমরা দেখেছি। শুধুমাত্র ব্যাংকিং খাত না, পুঁজিবাজারের জন্য আসলে একটি, আমি বলবো যে পুঁজিবাজার সংস্কার কমিশন দরকার আছে। সুশাসনের লক্ষ্যে ব্যবসা ও বিনিয়োগ বান্ধব পরিবেশ ফিরিয়ে আনতে অনিয়মে জড়িতদের শাস্তি ও প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা নিশ্চিতে জোর দেওয়া হয় সেমিনারে। হোয়াইট পেপারের অর্থ হলো যে যেসব দুর্নীতি ইত্যাদি হয়েছে। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। প্রায় এক সপ্তাহ পর স্বাভাবিক হতে শুরু করেছে ঢাকা মহানগর পুলিশের বিভিন্ন থানার কার্যক্রম। সেবা নিতে থানায় আসছেন সাধারণ মানুষ। তারা বলছেন, গত কয়েকদিন চোর ডাকাতের ভয়ে কাটাতে হয়েছে নির্ঘুম রাত। এখন পুলিশ কাজে ফেরায় বাড়বে নিরাপত্তা। এদিকে থানার পাশাপাশি সড়কেও ফিরেছেন ট্রাফিক পুলিশের সদস্যরা। ভেতরে চলছে সীমিত পরিসরে থানার কার্যক্রম, আর বাহিরে পাহারায় সেনাবাহিনী ও বিজিবি। সোমবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ডিএমপির থানাগুলোয় এভাবেই চলে কার্যক্রম।
দীর্ঘদিন পর চালু হওয়া থানায় নানা অভিযোগ নিয়ে আসেন সাধারণ মানুষ। ডিএমপিতে বেশিরভাগ থানা চালু হলেও সাদা পোশাকে নিয়মিত জনবল নিয়ে চলছে সাধারণ ডায়েরির কার্যক্রম। শিক্ষার্থীরা জানাচ্ছেন, পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তারা থানা পুলিশের পাশে থাকবেন। আতঙ্কিত আছে যেহেতু তারা বলছে তাদেরকে আমি হেল্প করতাম, পাশাপাশি 2-3 থাকতাম। থানা কি খুলছে নাকি আমরা জানি সবকিছু ভেঙে ফেলছে, তো বলছে যে না সবকিছু খোলা আছে, আপনি যান, আপনি সেবা পাবেন। তো এই কারণে আমরা আসছি আজকে। মানুষের জনগণের নিরাপত্তার জন্য, কাজের প্রয়োজনের জন্য থানা অবশ্যই প্রয়োজন, থানা সবসময় চালু দরকার। নাগরিকদের আশা, থানার কার্যক্রম শুরু হওয়ায় রাত জেগে চোর ডাকাত পাহারা দিতে হবে না। ডাকাতি হইতো, খবর হইতো, তারপর আমরা রাত্রে ঘুমাইতে পারি নাই। আর এখন যদি পুলিশ মোতায়েন করে তাহলে আলহামদুলিল্লাহ ভালো হবে আগের তুলনায়। আর প্রশাসন তো খুবই দরকার, প্রয়োজন মানুষের। পুরোদমে পুলিশি সেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় রসদের অভাব দূর করার উপর জোর দিয়েছেন কর্মকর্তারা। মূল পুলিশিংয়ের যে কাজগুলো সেগুলো শুরু হচ্ছে, আর আমাদের লজিস্টিক বিভাগ, আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিষয়গুলো ওয়াকিফাল আছেন। ওনারা আমাদের সকল কিছু আস্তে আস্তে সাপ্লাই দিলে পুরোদমে আমাদের টহল থেকে শুরু করে সব কাজ আমরা শুরু করতে পারবো। সোমবার থানার পাশাপাশি সড়কও দেখা যায় ট্রাফিক পুলিশ। সড়কের শৃঙ্খলা রক্ষায় শিক্ষার্থী, ট্রাফিক পুলিশকে রাজপথে দেখা গেছে একসাথে। মাইনুল হাসান, সময় সংবাদ, ঢাকা। পুলিশ স্বাভাবিক কার্যক্রম শুরু করলে ব্যারাকে ফিরবে সেনাবাহিনী। খুলনায় আর্মি ক্যাম্প পরিদর্শন শেষে কথা বলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এ সময় তিনি বলেন, রাজনৈতিক দলগুলোকে ধ্বংসাত্মক কার্যকলাপ থেকে বিরত থেকে শান্তিপূর্ণ কার্যক্রমের আহ্বান জানান। নিয়ামুল হোসেন কোচির ছবিতে আব্দুল্লাহ আল মামুন রুবেলের প্রতিবেদন। দেশের অরাজক পরিস্থিতিতে শুরু থেকেই মাঠে কাজ করছে সেনাবাহিনী। গত কয়েকদিনে পুলিশের অনুপস্থিতিতে থানাগুলোর নিরাপত্তায়ও কাজ করেছেন তারা। এমন পরিস্থিতিতে সোমবার বিকেলে খুলনায় এলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। শেখ আবু নাসের স্টেডিয়ামে সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্প পরিদর্শন ও সেনা সদস্যদের সঙ্গে মত বিনিময় করেন, দেন বিভিন্ন দিক নির্দেশনাও। তবে পুলিশ নিষ্ক্রিয় থাকায় কাজ করা অনেকটা কঠিন ছিল জানিয়ে সেনাপ্রধান বলেন, পুরো পরিস্থিতি সেনাবাহিনী নিয়ন্ত্রণে এনেছে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিও স্বাভাবিক হয়ে আসছে। এরই মধ্যে দেশের 90% থানায় কার্যক্রম শুরু হয়েছে। পুলিশ পুরোপুরি কাজ শুরু করলে সেনাবাহিনী সেনানিবাসে ফেরত যাবে বলেও জানান সেনাপ্রধান। এখন আমরা চেষ্টা করছি পুলিশ ফোর্সকে বিভিন্ন থানায় তাদেরকে আবার কর্মক্ষম কার্যক্রম করে গড়ে তোলা, পুলিশ যেন আবার অ্যাক্টিভ হয়। সংখ্যালঘুদের উপর হামলা ইস্যুতে সেনাপ্রধান জানান, 20টি জেলায় 30টি মাইনরিটি রিলেটেড অপরাধ সংঘটিত হয়েছে, যার অধিকাংশই রাজনৈতিক। এ সময় রাজনৈতিক দলগুলোকে ধ্বংসাত্মক কার্যক্রম থেকে বিরত থাকার আহ্বান জানান সেনাপ্রধান। মোস্টলি হচ্ছে যে পলিটিক্যাল রাইভালরি, এটা এই কারণে এগুলো হয়েছে। আমি আশা করি যে এই জিনিসগুলো আবার নর্মাল হয়ে আসবে। এর আগে সেনাপ্রধান খুলনার বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন, ডিআইজি, কেএমপি কমিশনার সহ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করেন। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। আপিল বিভাগে 4 বিচারপতি নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এদিকে ধ্বংসস্তূপে দাঁড়িয়ে নতুন করে শুরু করতে চান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। তিনি বলেন, আগের বছরগুলোতে অন্যায়কে ন্যায় বলে প্রতিষ্ঠা করা হয়েছিল। ছাত্র জনতার সীমাহীন আত্মত্যাগের মাধ্যমে যে বিজয় এসেছে, সেটির প্রতি সম্মান রেখে সততার সঙ্গে দায়িত্ব পালন করবেন তিনি। সোমবার অ্যাটর্নি জেনারেল কার্যালয় এবং আইনজীবী সমিতির সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন দেশের 25তম প্রধান বিচারপতি। দেশের 25তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেওয়ার পরদিন ভোরে বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ যান সাভার জাতীয় স্মৃতিসৌধে। সেখানে মহান মুক্তিযুদ্ধের শহীদদের শ্রদ্ধা জানান কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি। এরপর প্রথম দিনের মতো এজলাসে আসেন স্বাধীন বাংলাদেশে প্রথমবারের মতো হাইকোর্ট থেকে সরাসরি নিয়োগ পাওয়া প্রধান বিচারপতি। জনাকীর্ণ আদালতে বসেই কোটা আন্দোলনে নিহতদের শ্রদ্ধা জানিয়ে 1 মিনিট নীরবতা পালন করেন তিনি। এরপর রীতি অনুযায়ী প্রধান বিচারপতিকে সংবর্ধনা দেন অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্ট বার। গত 15 বছরের গুম খুন বিচারের নামে অবিচারের কথা তুলে ধরেন অ্যাটর্নি জেনারেল। বলেন, ন্যায় বিচারের প্রত্যাশায় প্রধান বিচারপতির দিকে তাকিয়ে সবাই। বিগত 1 দশকের বেশি সময় ধরে বাংলাদেশের মাটিতে যত খুন, গুম, মিথ্যা মামলা, গায়েবী মামলা, মরা মানুষের বিরুদ্ধে মামলা হয়েছে, তাদের অভিশাপের ফসল হলো আজকের এই দ্বিতীয় মুক্তিযুদ্ধের বাংলাদেশ। তাদের বোবা কান্না,
তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য বিচার বিভাগকে উন্মুক্ত করে দিতে, যাতে তাদের অধিকার প্রতিষ্ঠা হয়। এরপর সুপ্রিম কোর্ট বারের সভাপতিও সিন্ডিকেট ও দুর্নীতিমুক্ত বিচার বিভাগের দাবি করেন প্রধান বিচারপতির কাছে। বিচার বিভাগের সুপ্রিম কোর্টে এবং নিম্ন আদালতে সর্বক্ষেত্রে কোনো সিন্ডিকেট রাখা যাবে না। পরে এক আবেগঘন বক্তব্য দেন প্রধান বিচারপতি, বলেন ধ্বংসস্তূপে দাঁড়িয়ে নতুন করে শুরু করতে চান তিনি। প্রধান বিচারপতি বলেন বিগত দিনে অন্যায়কে ন্যায় বলে প্রতিষ্ঠা করা হয়েছিল। পরে সংবাদ সম্মেলনে বিএনপির আইন সম্পাদক কায়সার কামাল বলেন আইনি প্রক্রিয়াতেই সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের বিচার করতে হবে। খায়রুল হক সাহেবের যে বিচার, তার অপকর্মের জন্য তাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। মঙ্গলবার থেকে পুরোদমে শুরু হবে হাইকোর্ট ও আপিল বিভাগের বিচার কাজ। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। পারফরম্যান্সের জন্যই পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের স্কোয়াডে আছেন সাকিব আল হাসান। সংবাদ সম্মেলনে জানিয়েছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। চলতি বছর জাতীয় দলের সব টেস্টেই সাকিবকে পাওয়া যাবে বলেও জানান তিনি। সাকিবের সঙ্গে মোরলেস আমাদের যোগাযোগ থাকে, যোগাযোগ ছিল, গত মাসেও ছিল, এই মাসেও হয়েছে। সো এটা ইটস এ প্রসেস। দেশের বাইরে যদি কোনো খেলোয়াড় থাকে তার সম্বন্ধে খোঁজখবরটা নেওয়া, শরীফুলের সঙ্গেও কথা হয়েছে। সো উই আর ইন টাচ। রাজনৈতিক প্রেক্ষাপট সবসময় চলমান থাকবে এবং এখানে চেঞ্জেসও আসবে, বাট আমরা আমাদের বিসিবি কর্তৃক যে ডাইরেকশন থাকে, সিলেকশন কমিটির কাছে এরকম একটা ডাইরেকশন থাকে, সেই ক্রাইটেরিয়া অনুযায়ী আমরা কাজ করে যাব। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। শেখ হাসিনার বিচার দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ। দেশে ফিরিয়ে বিচারসহ গণহত্যার দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলার দাবি। এবং ভারতে বসে দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছেন শেখ হাসিনা। ডক্টর ইউনূসের সঙ্গে বৈঠকের পর মির্জা ফখরুল। 25 সচিবের সঙ্গে বৈঠকে সড়ক ও রেলপথ চালুর সিদ্ধান্ত। এই ছিল সময় সংবাদে। এরপর দেখবেন রাত 11টার সময়। সঙ্গেই থাকুন সময়।